ইন্টারনেটে এখন একটা টপিক খুব ট্রেন্ডিং চলছে, গোয়ার ডাউনফল। গোয়াতে নাকি ট্যুরিস্ট আসা কমে যাচ্ছে, মেনলি ফরেন ট্যুরিস্ট কম। প্রচুর নিউজ চ্যানেল এরকম দেখাচ্ছে, বড় বড় ইউটিউবাররাও এই সমস্ত বলছেন। আপনারা জানেন, আমি গত বছর অক্টোবর মাসে গোয়াতে ট্রেকিংয়ে গিয়েছিলাম। আমার অভিজ্ঞতা কি বলবো আপনাদের। এই ভিডিওতে থাকবে ট্রেকিংয়ের পরে আমার গোয়াতে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো, আর আপনাদের জন্য থাকবে পকেট বাঁচানোর কিছু টিপস। আর তার সাথে শেষে থাকবে গোয়ার ইতিহাসের এক আশ্চর্য কাহিনী। চলুন শুরু করা যাক। ট্রেকিং শেষের পর মারগাঁও থেকে ক্যাব নিয়ে চলে আসলাম নর্থ গোয়া ভাগাতোর বিচ। সুন্দর রাস্তা, মাত্র 49 কিলোমিটার। কিন্তু না, আপনি কোনো ইউবার বা র্যাপিডো কিচ্ছু পাবেন না। আপনাকে লোকাল সিন্ডিকেট থেকেই বুকিং করতে হবে। 49 কিলোমিটার রাস্তা আমাদের পড়ল 2400 টাকা, যা আমার হিসাবে একটু বেশি। আমাদের সাথে লাগেজ বেশি ছিল, নইলে সব থেকে চিপ অপশন পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করা, বাস বা অটো। খরচ অনেক কম পড়ে। ভাগাতোরে আমাদের হোটেল ছিল বিচ থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে। ছিমছাম ছোট্ট সুইমিং পুল দেওয়া সানশাইন ভাগাতোর। Booking.com থেকে বুক করা, 1500 টাকায়। যদি খরচ বাঁচাতে চান, বিচ থেকে একটু দূরে থাকুন। বিচ ভিউ হোটেল থেকে নাই বা নিলেন, অনেক পকেট ফ্রেন্ডলি। গোয়ায় আসার আমার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল লং এক্সপোজার সিস্কেপের ফটো তোলা, যা দিয়ে চপি ওয়েভসকে পুরো ড্রিমি আইস স্কেটিং রিঙ্ক বানিয়ে দেওয়া যায়। এর ডিটেল ভিডিও আমি এই গোয়া সিরিজের শুরুতেই দিয়েছি, এবং কি করে এই লং এক্সপোজার করতে হয় তার স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনও দিয়েছি। ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড হলে প্লিজ চেক ইট আউট। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। নেক্সট কাজ বিচ হপিং। স্কুটি বা বাইক ভাড়া নিয়ে নিন, চিপার অপশন। ভালো করে ভিডিও করে নিন স্কুটি ওনারের সামনেই। ইস্যু থাকলে তখনই পয়েন্ট আউট করুন। পেট্রোল ভরান পেট্রোল পাম্প থেকে। রাস্তার কাটা পেট্রোল ভুলেও কিনবেন না, দাম প্রায় দ্বিগুণ পড়ে। গোয়াতে হেলমেট নিয়ে খুব একটা কড়াকড়ি একদমই নেই, রাইডার্স হেলমেট থাকলেই হলো। ভাগাতোরের খুব কাছেই ছাপোরা ফোর্ট। ছাপোরা ফোর্ট বিখ্যাত দিল চাহাতা হ্যায় সিনেমার শুটিংয়ের জন্য। পার্কিংয়ে স্কুটি রেখে খানিকটা হেঁটে উঠতে হয়। আশপাশের দৃশ্য মনোরম। প্রথমবার যখন সবাই মিলে গেলাম, তখন ট্যুরিস্টের ভিড়। সবাই দিল চাহাতায় পোজ দিতে ব্যস্ত। পরের দিন ভোরবেলা স্কুটি নিয়ে আমি একা এসেছিলাম। গোটা ফোর্টে আমি একাই রাজা। উন্মুক্ত আরব সাগরের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেকে আমির খান না মনে হলেও মনের দিক থেকে বেশ আমির ফিল করছিলাম। সন্ধেবেলায় সেদিন তিনজনে স্কুটি নিয়ে চলে গিয়েছিলাম আঞ্জুনা বিচে। টিপিক্যাল গোয়ার এক্সপিরিয়েন্স নিতে গেলে অবশ্যই আসুন আঞ্জুনা বিচে বা আঞ্জুনাতে। হেঁটে দেখুন ফ্লি মার্কেট। গোয়ার হিপি কালচার এখানে একদম লাইভ পাবেন। গোয়ার আরেক পরিচয় তার লিকার কালচার। এখানে প্রায় সব দোকানই মদের দোকান, তা সে ঝাঁ চকচকে ডিপার্টমেন্টাল স্টোরই হোক বা ছোটোখাটো জুতো জামার দোকান। তবে এত মদ বিক্রি হলেও রাস্তায় মাতাল কিন্তু চোখে পড়বে না। রাতে আমরা খেলাম আসা যাওয়ার পথে এক লোকাল ধাবাতে। বড় বা মাঝারি রেস্টুরেন্টের থেকে অনেক কম খরচ, শুধু ক্লিনলিনেসটা একটু চেক করে নেবেন। নেক্সট দিন আমাদের গোয়ায় শেষ দিন। ঠিক করলাম স্কুটি নিয়ে ঘুরে আসবো আগুয়ারা ফোর্ট আর সিনকোয়েরিয়াম বিচ।
13 বছর আগের হানিমুনের স্মৃতি রোমন্থন করার জন্য। স্কুটিতে প্রায় 17 কিলোমিটার হৈ হৈ করে চলে এলাম। আকাশের মুখ সকাল থেকেই ভার। ডাচ এবং মারাঠা এই দুই জাতির হাত থেকে ঠেকানোর জন্য নিজেদেরকে পর্তুগিজরা এই ফোর্ট তৈরি করেছিল। তো আপনি যদি অন্যান্য ফোর্ট দেখেন, তো অন্যান্য ফোর্টের থেকে এই আগুয়ারা ফোর্ট কিন্তু অনেকটাই বেশি সংরক্ষিত এবং অনেকটাই ওয়েল মেনটেন্ড আছে। বাকিগুলো কিন্তু অনেকটাই ডাইলাপিডেটেড, সেদিক থেকে এটা অনেক বেশি ওয়েল মেনটেন। সবই এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত। কিন্তু এই আগুয়ারা ফোর্টটাই বেশ বড় সড়ো দেখতে, একদম ফোর্ট মনে হবে আপনার দেখলে, এবং ওয়েল মেনটেন্ড। এবং এখানে সবথেকে বড় কথা একটা লাইট হাউসও আছে। তো এই পর্তুগিজ ফোর্ট, পর্তুগিজ এবং গোয়া এর সম্বন্ধে একটা ইন্টারেস্টিং কথা আপনাদেরকে বলবো। ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল ফ্যাক্টস আপনারা জানতে পারবেন, খুবই ইন্টারেস্টিং, যদি না আপনারা অলরেডি সেটা জেনে থাকেন। চলুন যাওয়া যাক। আমরা ঢুকছি ফোর্টের মধ্যে। এই হচ্ছে লাইট হাউস। চলুন, পর্তুগিজদের এবং গোয়ার যে কাহিনী, যে অদ্ভুত ইন্টারেস্টিং রোমাঞ্চকর কাহিনী, সেই কাহিনী এই পর্তুগিজদের তৈরি করাই জায়গাতে বসে আপনাদেরকে একটু শোনাই। দেখুন, যদি জিজ্ঞেস করা হয় যে ভারতের স্বাধীনতা দিবস কবে, অবশ্যই 1947 সালের 15ই আগস্ট, এটাই সবাই জানে। কিন্তু গোয়ার স্বাধীনতা দিবস কিন্তু 15ই আগস্ট নয় এবং 1947 সালও নয়। গোয়া অ্যাকচুয়ালি স্বাধীন হয়েছে 1961 সালের 19শে ডিসেম্বর, যেটাকে বলা হয় গোয়া লিবারেশন ডে। কেন? এটা আপনারা সবাই জানেন যে গোয়া পর্তুগিজ কলোনি ছিল, কিন্তু 1947 সালে ভারত ছেড়ে ইংরেজরা চলে যাওয়ার পরেও পর্তুগিজরা কিন্তু গোয়া ছাড়েনি। শুধু গোয়া নয়, গোয়া, দমন, দিউ এবং দাদরা ও নগর হাভেলি, এই টোটাল এই কয়েকটা জায়গার উপরে পর্তুগিজ কলোনি ছিল। পর্তুগিজরা এই জায়গাগুলোকে ইংরেজদের থেকেও অনেক বেশি সময় নিয়ে, মানে প্রায় ইংরেজরা ছিল 200 বছর, পর্তুগিজরা 450 বছর ধরে এখানে রাজত্ব করেছে। এবং পর্তুগিজরা কিন্তু ছাড়েনি এই জায়গাটা। 15ই আগস্ট 1947 পরেও কিন্তু ছাড়েনি, তারা দীর্ঘদিন থেকে গিয়েছিল। ভারত সরকার থেকে অনেকবার বলা হয়েছিল যে এটাকে ছেড়ে দিতে, তার কারণ ভারত স্বাধীন হয়েছে, ভারতের মধ্যেই ছোট্ট এইটুকুনি একটা অংশ সেটা স্বাধীন নয়, এটা কেমন একটা লাগে। এবং কিন্তু পর্তুগিজরা সেটা শুনতে চায়নি। এবং তারপরে যেটা হয়েছিল, গোয়ান লোকজন যারা, তারাও কিন্তু অনেক বিদ্রোহ করেছিলেন, তাদের মধ্যে থেকে অনেক আপহিভাল, অনেক আপরাইজিং হয়েছিল। বিশেষ করে রাম মনোহর লোহিয়া, তাঁর নেতৃত্বে বেশ বড় একটা আন্দোলন হয়েছিল, কিন্তু সেই আন্দোলনগুলো খুব একটা ফ্রুটফুল হয়নি। এবং আলটিমেটলি যখন সমস্ত কিছু বিফলে যাচ্ছে, তখন তদানীন্তন প্রধানমন্ত্রী আমাদের জওয়াহরলাল নেহেরু, তিনি 1961 সালে ফাইনালি একটা মিলিটারি অপারেশন করেন। 36 ঘন্টার একটা মিলিটারি অপারেশনে ইন্ডিয়ান সোলজাররা পর্তুগিজ সোলজারদের ডিফিট করে, হারিয়ে দেয়। এবং তারপরে সেই 19শে ডিসেম্বর 1961 সালে গোয়া, দমন, দিউ, দাদরা ও নগর হাভেলি এরা সবাই ভারতের অন্তর্গত হয়। তো এই হচ্ছে গোয়ার ভারত অন্তর্ভুক্তির কাহিনী এবং গোয়ার স্বাধীনতা অর্জনের কাহিনী। এখন কথা হচ্ছে যে এই যে দুর্গগুলো গোয়াতে কেন? গোয়াতে অনেক দুর্গ আছে, একটু আগে আপনাদের বলছিলাম অনেক দুর্গ, যেরকম এই আগুয়ারা ফোর্ট, চাপোরা ফোর্ট, বেনোলিম ফোর্ট, কাবোডিরামা ফোর্ট, এরকম বেতুল ফোর্ট, এরকম অনেক এইরকম দুর্গ আছে। এবং দুর্গগুলো সব এই রকমই দেখতে, তার মধ্যে এটাই সবথেকে ওয়েল মেনটেন্ড।
এবং একটু বেশি দুর্গ দেখতে, বাকিগুলো দেখলে আপনার মনে হবে ধ্বংসাবশেষ পড়ে আছে। আসলে এই দুর্গগুলোর কিছু পর্তুগিজদের তৈরি এবং কিছু তৈরি তারও আগেকার হিন্দু এবং মুসলিম কিছু রুলারদের দ্বারা, যেরকম কাবোডিরামা ফোর্ট হচ্ছে গোয়ার ওল্ডেস্ট ফোর্টসগুলোর মধ্যে একটা। প্রায় 1500 সালে তৈরি হয়েছিল। এই ফোর্টটি তৈরি হয়েছিল 1612 সালে। ছাপোরা ফোর্ট, যেটা আমরা আগের দিন দেখলাম, সেটা তৈরি হয়েছিল 1717 সালে। এই রকম, এবং এই প্রত্যেকটি দুর্গই যদি খেয়াল করে দেখেন, ম্যাপে দেখেন যে একদম আরব সাগরের বীজ ঘেঁষে তৈরি, যাতে করে মারাঠা এবং ডাচ এদের হাত থেকে রক্ষা করা যায় নিজেদের সাম্রাজ্য, এবং তার সঙ্গে বাণিজ্যও একটা ব্যাপার ছিল। এবং এই পার্টিকুলারলি আগুয়ারা ফোর্টের এই যে আমি যে জায়গাটাতে বসে আছি, এই জায়গাটায় কিন্তু মানে শুধু এই জায়গাটা বলে না, আরও এরকম বেশ কিছু জায়গা ছিল যেখানে আগুয়ারা ফোর্টে প্রচুর জল সঞ্চয়ের ব্যাপার ছিল, মানে ফ্রেশ ওয়াটার। এটা তো সমুদ্রের ধারে লবণাক্ত জল। তো যেটা হতো যে সমুদ্রে যে জাহাজগুলো আসতো বা যে জাহাজগুলো যেত, তাদের জন্য যে ফ্রেশ ওয়াটারের সাপ্লাই, সেইটা পার্টিকুলারলি এই ফোর্টটা থেকে করা হতো। এবং এখানে লাইট হাউসও তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সব মিলিয়ে আগুয়ারা ফোর্ট কিন্তু একটা দুর্দান্ত দেখতে পাওয়ার বিষয়। যখন আমরা ওখানে যাব, একটু পরেই আমরা ওখানে গিয়ে দেখব যে পাশেই গোয়ার প্রধান নদী যে মান্ডোভি রিভার, সেই মান্ডোভি রিভার এবং আরেবিয়ান সি এর যে কনফ্লুয়েন্স, সেটাও এখান থেকে দেখা যায়। অসাধারণ জায়গা। তো এই হচ্ছে গোয়ার ইন্টারেস্টিং অ্যাট্রাকটিভ হিস্ট্রি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপর খাওয়া শেষ করতে না করতেই নামলো তুমুল বৃষ্টি, কিন্তু আমরাও নাছোড়, রেন পঞ্চ করেই বেরিয়ে পড়লাম। স্মৃতিতে তাজা হয়ে উঠল আগুয়ারা ফোর্টের একটা এক্সটেনশন, সেন্টুয়ারিয়াম বিচের পিলার। আরব সাগরের ঢেউয়ের তালে তালে সন্ধে নেমে এলো। 13 বছর পরে আমরাও গোয়ার শেষ সন্ধে কাটিয়ে ফেললাম। আপনারাও দেখুন এক যুগ আগের আর পরের বদল এবং স্থিতি। পরের এপিসোডে আপনাদের নিয়ে যাব পুনে এবং মহারাষ্ট্রের কিছু বিখ্যাত জায়গায়, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিগগিরই ফিরে আসছি পরের ভিডিওতে।